আচ্ছা, বাবার সামনে ছেলেকে চড় মারলে এটা কি শুধুমাত্রই ছেলের অপমান, নাকি এর থেকেও বাবার অপমান বেশি? ভারত কার্যত আন্তর্জাতিক স্তরে এমন কাণ্ডটাই ঘটালেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং চীনের মাটিতে দাঁড়িয়ে একেবারে চীনের সামনে এবং অন্যান্য 7টি স্থায়ী দেশের সামনে পাকিস্তানের গালে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে সেই বৈঠক থেকে বেরিয়ে চলে এসেছে, যাতে কোনো কনক্লুশন ড্র হয়নি এবং সেখানে কোনো পেপারে সাইন না করে ভারত বেরিয়ে এসেছে। কেন? না, সন্ত্রাসবাদ এবং আলোচনা যে একই সঙ্গে চলতে পারে না। পাকিস্তানের মতো দেশগুলি সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে এবং সেই মদদে সুরির সাক্ষী মাতালের মতো কাজ করছে চায়না। এর প্রতিবাদে আন্তর্জাতিক মঞ্চে একেবারে 8টি স্থায়ী সদস্যর একটি সংগঠনের মাধ্যমে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যোগ্য জবাব দিয়ে এসে কোনো রকমের ডকুমেন্টে সাইন না করে কার্যত সেই মিটিং ছেড়ে বেরিয়ে এসেছেন। একেবারে এটাই হলো নতুন ভারত। যোগ্য জবাব দেওয়ার জন্য আন্তর্জাতিক মঞ্চটাই আমরা বেছে নিই, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক বা টুইটার নয়। আর এই তথ্যটা আপনাদের সামনে জানাবো, পুরো গল্পটা শোনাবো, কি হয়েছে, কার কার সঙ্গে বৈঠক হয়েছিল, রাজনাথ সিং কি বিষয়ে পাকিস্তানের ওপর আপত্তি তুলল, তাতে কেন চীনের বুকে আঘাত লাগার কথা রয়েছে, সে সব কিছু আজকে জানাবো আজকের এই পর্বে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। দেখুন, একটা বিশ্বব্যাপী বিভিন্ন অর্গানাইজেশন ফোরাম রয়েছে। যেমন আপনারা জানেন, ন্যাটো রয়েছে, কিংবা রয়েছে ব্রিক্স রয়েছে, কোয়াড রয়েছে, এরকম অনেক যে ফোরাম রয়েছে তার মধ্যে একটা এশিয়া অঞ্চলে একটা ফোরাম রয়েছে যার নাম হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এবছরে বেজিংয়ে, চীনের বেজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল কিংডাও প্রদেশে। সেই কিংডাও প্রদেশে এই অনুষ্ঠিত হওয়ার সময় 8টি দেশ এখানে পার্টিসিপেট করেছিল এবং সেই জায়গাতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি সেখানে গিয়েছিলেন। যাওয়ার পর সেখানে যা যা বিষয়ে আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনার পর, 2 দিন ব্যাপী আলোচনার পর যখন শেষে এসে একেবারেই একটা কার্যত কোন কোন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলো, সেই বিষয়ে প্রত্যেকটি 8টি স্থায়ী দেশ যখন সেটা চুক্তিবদ্ধ করে, যখন সেটাকে চুক্তি করে, যখন স্থায়ী একটা প্রতিলিপি গঠিত হয়, একটা দলিল স্বাক্ষরিত হয়, ঠিক সেই জায়গাতে ভারত একেবারেই নাম উইথড্র করে নিয়েছে। ভারত সেখানে কোনো রকমেরই সাইন করেনি এবং এর ফলে এই বৈঠকটি কার্যত ভেস্তে গিয়েছে। কারণ 8টি স্থায়ী দেশের একটিও যদি সেখানে সহমত পোষণ না করে, তাহলে একমতের ভিত্তিতে সেখানে কোনো রকমেরই কোনো সিদ্ধান্তে আসা যায় না এবং এবারেও যায়নি ভারতের জন্য। কেন যায়নি নিশ্চিতভাবে ব্যাখ্যা করতে হবে। তার আগে আপনাদের সামনে যেটা বলবো, এই যে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনটা এক্স্যাক্টলি ঠিক কি? সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা 2001 সালে গঠিত হয়েছিল এবং এখানে অদ্ভুত একটা অর্গানাইজেশন, যেখানে ভারত ছাড়াও রয়েছে চীন এবং পাকিস্তান। এরকম খুব কম অর্গানাইজেশন বা ফোরাম রয়েছে যে ফোরামে নিরাপত্তা সংক্রান্ত কথাবার্তা হয় এবং সেখানে এই 3টি দেশ রয়েছে, সম্ভবত আর একটিও নেই। এটি একমাত্র ফোরাম যেখানে ভারত, পাকিস্তান এবং চীন রয়েছে। তাছাড়া কে রয়েছে? 8টি স্থায়ী সদস্যদের মধ্যে রয়েছে রাশিয়া, কাজাখস্তান, তিজিকিস্তান আর উজবেকিস্তান। আমাদের এই 3টি পড়শি দেশ ছাড়া ভারত, চীন এবং পাকিস্তান ছাড়াও আরো এই 5টি দেশ রয়েছে। এই 8টি দেশ মিলে এটাই হচ্ছে স্থায়ী সদস্য এই সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের। গত 2 দিন ধরে সেখানে বৈঠক হচ্ছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেখানে উড়ে গিয়েছিল এবং তিনি পরিষ্কারভাবে বলেছেন, ভারত দুমুখ নীতিতে বিশ্বাস করে না। সন্ত্রাসবাদীকে সন্ত্রাসবাদী বলতে হবে। শান্তি আলোচনা এবং সন্ত্রাসবাদী দুটো একসঙ্গে একই টেবিলে হতে পারে না। এই বৈঠকের মূলত উদ্যোগ হচ্ছে কিভাবে এই পশ্চিম এশিয়া কিংবা এশিয়ার অঞ্চলে কিভাবে স্থিতিশীলতা বজায় রাখা যায় তার একটা উদ্যোগ নেওয়া। কিন্তু সেই উদ্যোগে যখন একেবারে ফাইনাল মোমেন্টে এসে একটা চুক্তিতে সাইন করা হয় যে কি কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো 8টি দেশ মিলে, তখন সেখানে কোথাও ভারতে এইরকম এই কিছুদিন আগে ঘটে যাওয়া পেহেলগামের ঘটনার ইনসিডেন্ট কোথাও লিপিবদ্ধ ছিল না। আর ভারত মনে করেছে
যে এবারের এই যে বৈঠকে যদি পেহেলগামের মতো এত বর্বরচিত একটা ঘটনা, যেটি পড়শি দেশ আমাদেরকে ঘটিয়েছে, যার যোগ্য জবাবে দুই দেশ কার্যত যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছিল, এই ঘটনার যদি এখানে উল্লেখ না থাকে, যদি সন্ত্রাসবাদীদের নিন্দা না করা হয়, তাহলে সেই ফোরামের কোনো রকমের কাগজে বা দলিলে সাইন করা ভারতের পক্ষে নীতিগত বিরোধিতার সমান। এবং সেই কারণে রাজনাথ সিং সেই বৈঠক ছেড়ে বেরিয়ে এসেছেন কোনো রকমের সিগনেচার না করে। আপনারা বলুন, এসিও ডকুমেন্টে সিগনেচার না করে ভারতের সঠিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা আজকে আপনারা আজকের পর্বে লিখে জানান। দেখুন, এমনিতেই ভারত অনেকগুলো অর্গানাইজেশনের সঙ্গে জড়িত। তার মধ্যে আমি আপনাদের সামনে 5টি অর্গানাইজেশনের নাম করব, যেগুলো ভারত গোটা বিশ্বের মঞ্চে নিজেদের পার্টিসিপেশন রাখে। তার মধ্যে দেখুন আপনারা, গুরুত্বপূর্ণ ভারতের নিরিখে অনেক এরকম ফোরাম রয়েছে, তার মধ্যে মাত্র সব থেকে টপ 5 বলবো। একটা হচ্ছে কোয়াড, যেখানে ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া এবং জাপান রয়েছে। এবং এরপরে রয়েছে ব্রিক্স, আর কয়েকদিন পরেই ব্রিক্সের সম্মেলন হতে চলেছে। এখানে 8টি দেশ রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা এবং আরো দেশ রয়েছে। এরপরে রয়েছে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন, এই যে বৈঠকটা হয়েছে সেটা আপনাদের বললাম। তাছাড়া রয়েছে ইউনাইটেড নেশনস বা ইউএনস, সেখানে জলবায়ু এবং শান্তি রক্ষা বিষয়ক আলোচনা হয়ে থাকে। এবং G20 কিছুদিন আগে ভারতের 2023-এ ভারত সেখানে সভাপতিত্ব করেছে, আপনারা জানেন। এই প্রত্যেকটির মধ্যে আরো বেশ কিছু রয়েছে, কিন্তু এই 5টির মধ্যে সব থেকে বেশি যদি গুরুত্বপূর্ণ বলেন, তাহলে নিশ্চিতভাবে কোয়াড যেমন রয়েছে, ব্রিক্স যেমন রয়েছে, তেমনি আবার এশীয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সেটা গুরুত্বপূর্ণ কেন? তার কারণ এখানে যে এই 8টি দেশ এই বৈঠকে মানে সম্মিলিত হয়, এই 8টি দেশ হচ্ছে গোটা পৃথিবীর কার্যত অর্ধেক জনসংখ্যার কাছাকাছি। শুনলেও অবাক হবে, এই 8টি দেশ কার্যত গোটা পৃথিবীর অর্ধেক জনসংখ্যার কাছাকাছি। 44% জনসংখ্যা এই 8টি দেশ থেকে আসে, অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন। এবং শুধু তাই নয়, কি হয়েছে জানেন? পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেম, তার সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে পরিষ্কারভাবে বলেছেন যে তিনি ভারতের সঙ্গে বা পাকিস্তান ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুত। সেখানে কাশ্মীর প্রসঙ্গে তারা আলোচনা করতে চান, সিন্ধু জল চুক্তি নিয়ে কিংবা সন্ত্রাসবাদী নিয়ে, প্রত্যেকটি বিষয় নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত। এই যে যেদিন রাজনাথ সিং এই সম্মেলন থেকে কার্যত পেপার ছুঁড়ে মেরে কার্যত বেরিয়ে চলে আসলেন, তার একদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বক্তব্য বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালেমকে। অর্থাৎ তারা একদিকে সন্ত্রাসবাদী কায়েম করছেন। কেন কায়েম করছেন? তার কারণ তারা জানেন নিজেদের শক্তিতে বলিয়ান না হয়ে পাকিস্তানের কাছে দেশমাতৃকাকে কার্যত বিকিয়ে দিয়ে, চীনের কাছে দেশমাতৃকাকে কার্যত বিকিয়ে দিয়ে সেই চীনের সাহায্য নিয়ে ভারতের সঙ্গে পাঙ্গা দেখানোর চেষ্টা করছে। যদিও অপারেশন সিন্দুরে ভারত শুধুমাত্রই পাকিস্তানকে হারায়নি, চীনের অস্ত্র ব্যবহার করে পাকিস্তানকে দুর্মুষ করা মানে হচ্ছে চীনকে পর্যন্ত হারানো। আর ঠিক সেই জায়গায় পাকিস্তান একদিকে এক হাতে সন্ত্রাসবাদী কার্যকলাপ আর এক হাতে দ্বিমুখী আলোচনা, ভারতের সঙ্গে বাইল্যাটারাল আলোচনা করতে চাইছে। তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের গলাটা শুকিয়ে আসছে সিন্ধু জল চুক্তি বন্ধের ফলে। ভারতের তরফ থেকে বারবার বলে দেওয়া হচ্ছে যে উই আর নট গোয়িং টু রেস্টোর দ্যাট ট্রিটি। ভারত আর কখনোই ওই ট্রিটিটা রেস্টোর করার জন্য ইচ্ছা প্রকাশ করেনি। অর্থাৎ পাকিস্তান যত আলোচনা চাক, আমাদের শুধু একটাই আলোচনা হবে। ভারত বলে দিয়েছে যে যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের ওই পিওকে ফেরতের এইটা নিয়ে শুধুমাত্র একটা বিষয় আলোচনা হতে পারে, আর সন্ত্রাসবাদী বিষয় নিয়ে আলোচনা হতে পারে, আর কোনো বিষয় আমরা আলোচনা করতে রাজি নয়। আর ঠিক এই কথারই যেন একটা মিল পাওয়া গেল এই যে সাংহাইয়ের বৈঠকে, যেখানে কার্যত রাজনাথ সিং যখন দেখলেন 19-20 করার চেষ্টা করা হচ্ছে, পাকিস্তান এবং চীনের ষড়যন্ত্র যখন একেবারে প্রকাশ্যে, তখন সেই পেপারটা কার্যত মুখের ওপর ছুড়ে দিয়ে সেই বৈঠক থেকে বেরিয়ে চলে এসে বলেছেন আমাদের অবস্থানে কোনো নড়চড় হলো না। এবং শুধু তাই নয়, আমাদের পৃথিবীর টোটাল জিডিপির 30% জিডিপিতে কন্ট্রিবিউট করে এই 8টি দেশ। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংগঠন। যেমন ন্যাটো রয়েছে, সেই ন্যাটোর মতো করেই এরকম একটা সংগঠন তৈরি করা হয়েছিল, কিন্তু ভারত তাদের অবস্থান আরো একবার স্পষ্ট করে দিয়েছে, ঠিক যেমন নরেন্দ্র মোদী বলেছিল
আপনাদের মনে রয়েছে নরেন্দ্র মোদী বলেছিলেন যে একই নদী দিয়ে রক্ত এবং সেখানে জল দুটো বইতে পারে না। আর বিশ্বের মঞ্চে দাঁড়িয়ে ঠিক যখন সেই প্রতারণাটা করার চেষ্টা করলো পাকিস্তান এবং চীন, পাকিস্তানের সন্ত্রাসবাদের কথা যখন কোনো কিছু সেখানে উল্লেখ করা হলো না, চীনের মদতে চীন যেটাকে সাপোর্ট করলো, অন্যান্য দেশগুলো তাতে আপত্তি তুললো না, তখন একা কুম্ভের মতো ভারত এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং উঠে বলেছে, না, এইখানে আমাদের প্রবল আপত্তি রয়েছে, আমরা এখানে সাইন করব না। কেন? তার আগে একটা ব্যাখ্যা দিয়েছেন। আমি 11 মিনিটের একটা ব্যাখ্যা ছিল রাজনাথ সিং এর, তার আমি একটা ছোট্ট অংশ এখানে আমি আপনাদের সামনে শোনাবো, শুনুন। Dealing with these challenges require decisive action, and we must unite in our fight against these evils for our collective safety and security. It is imperative that those who sponsor, nurture, and utilize terrorism for their narrow and selfish ends must bear the consequences. Some countries use cross-border terrorism as an instrument of policy and provide shelter to terrorists. There should be no place for such double standards. Yes, you should not hesitate to criticize such nations. শুনলেন, তিনি বলেছেন যে ক্রস বর্ডার টেরোরিজম কিছু দেশ রয়েছে, নাম না করে বলেছে, যারা সন্ত্রাসবাদীকে একটা ইনস্ট্রুমেন্ট করে তুলেছে, একটা হাতিয়ার করে তুলেছে। কিছু দেশ রয়েছে সন্ত্রাসবাদীকে ইস্যু করে ভেসে থাকতে চায়। সেই সমস্ত দেশগুলিকে নিশ্চিতভাবে প্রবল দাম চোকাতে হবে আগামী দিনে। তার কারণ ভারতের ঘোষিত স্ট্যান্ড যে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি এবং শেষ হবে না। কেন? তার কারণ ভারতের এই মুহূর্তের অবস্থান হচ্ছে, একটা ছোট থেকে ছোটতর সন্ত্রাসবাদী হামলা হলে ভারত আবারও ঢুকে গিয়ে সেই দেশকে মারবে। কিছুদিন আগে এনআইএ একটা বড় সাফল্য পেয়েছিল। সেই সাফল্যে আমাদের দেশের কিছু গাদ্দাররা, কাশ্মীরে অবস্থিত কিছু গাদ্দাররা, তারা স্বীকার করে নিয়েছেন, দুই ব্যক্তি স্বীকার করে নিয়েছেন যে তারা পাকিস্তানের নাগরিকদের এই পেহেলগাম অ্যাটাকের আগে থাকার জায়গা দিয়েছিলেন। তারা জানতেন যে তারা পাকিস্তানের নাগরিক, তাদের সুরক্ষা দিয়েছিলেন, তাদের খাবার দাবার সাপ্লাই করেছিলেন, এটা জেনেও যে তারা পাকিস্তানের নাগরিক, তারা সন্ত্রাসবাদী হামলা চালাবে। সেই তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু সেটা হচ্ছে ভারতের নাগরিকদের শাস্তি ভারতের আইন মত মেনে হবে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা অন্তত প্রমাণ পাওয়া গেল যে পাকিস্তান এতদিন ধরে দাবি করে আসছিল যে এই যে পেহেলগামে ঘটনার আমরা তীব্র নিন্দা করছি, কিন্তু এর সঙ্গে পাকিস্তান জড়িত নয়, এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে গিয়েছে। তাই ভারতের হাতে এখন সাক্ষী রয়েছে, ভারতের হাতে এখন প্রমাণ রয়েছে। এই প্রমাণ এবং সাক্ষীর ওপর ভর করে একেবারে আন্তর্জাতিক মঞ্চে ভারতের কড়া অবস্থান আরো একবার বুঝিয়ে দিল যে এ ভারত সে ভারত না, এ ভারত মনমোহন সিং এর ভারত না। যদি ভারতের মুম্বাইয়ের মতো শহরে এসে যদি কেউ ঘুষে একেবারে মেরে দিয়ে চলে যায় 173 জনকে, তাহলেও ভারত চুরি পড়ে বসে থাকার মতো সে ভারত এখন আর নয়। কাজেই ভারতের এই দৃঢ়তা এখন আমাদের পড়শি দেশ পাকিস্তানকে যেমন বিব্রতের মধ্যে ফেলেছে, ঠিক তেমন চীনকে কেন বিব্রতের মধ্যে ফেলেছে, তার কারণ এই খবরটা একেবারে চারিদিকে ভাইরাল হয়ে গিয়েছে। গোটা আন্তর্জাতিক মঞ্চে ভারতের এই দৃঢ় অবস্থানটা আরো একবার স্পষ্ট হয়ে গিয়েছে। অপারেশন সিন্দুরের পর যে কাজটা ভারতের প্রতিনিধিদের পাঠিয়ে নরেন্দ্র মোদী করেছিলেন বিভিন্ন দেশে, যে উই আর নট গোয়িং টু টলারেট এনি মোর ভায়োলেন্স, যেটা আমাদের সঙ্গে হবে, আমাদের পড়শি দেশ যদি করে, আমাদের এই অপারেশন সিন্দুর এখনো কিন্তু চালু রয়েছে। তো যে বক্তব্যটা ভারত প্রতিনিধি পাঠিয়ে বিশ্বের সমস্ত দেশে ছড়িয়ে এসেছে, সেই বক্তব্যটা ভারত এবারে যাদের কানে, যাদের ফোরামে বলা প্রয়োজন, সেই চীনের মাটিতে দাঁড়িয়ে সেই পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বক্তব্য বলে কার্যত পাকিস্তানের গালে যেমন থাপ্পড়টা মারতে পেরেছে, ঠিক তেমনি আবার পাকিস্তানের এই ঘটনাতে কন্টিনিউয়াসলি সাপোর্ট দিয়ে আসা এই চীনের গালে থাপ্পড়টা মারার সাহস দেখিয়েছে কোথায়? চীনের মাটিতে দাঁড়িয়ে, টুইটার কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে নয়। আর এটা যদি ভারতের দৃঢ়তার পরিচয় না হয়, তাহলে কোনটা দৃঢ়তার পরিচয়? নিশ্চিতভাবে আপনারা যদি গর্বিত হয়ে থাকেন, ভারতের এই অবস্থানকে যদি আপনারা সমর্থন করে থাকেন, তাহলে একেবারে নিঃস্বার্থে জোর গলায় ভারতের এই অবস্থানকে আপনারা সমর্থন করুন। তার কারণ উই অল আর ইউনাইটেড। ভারতের মধ্যে প্রত্যেকটি ভারতীয় ইউনাইটেড। আমরা আর আগের ভারত নয়, যে ভারত সন্ত্রাসবাদী হামলায় ভয়ে একেবারে
নুইয়ে পড়তো, সেই ভারত নই আর সেই ভারতবাসীও আমরা নই। কাজেই আমাদের এই দৃঢ় অবস্থান আমাদের মনোবলকে অনেকটা উচ্চ করেছে, তুঙ্গে রেখেছে। আমাদের প্রতিরক্ষা মন্ত্রী যে জবাব দিয়েছেন সেই জবাব শুধু তার একার জবাব না, সেই জবাব আমার, সেই জবাব আপনার। লিখে জানান যদি আপনারা পছন্দ করে থাকেন। এখনকার মতো এখানেই।